আজকে কেমিক্যাল বন্ডিং পার্ট 4 অর্থাৎ শেষ ক্লাস। আমরা আগের ক্লাসে সমযোজী যৌগের সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সমযোজী বন্ধন ক প্রকারের হয় তা কি কি এবং সমযোজ্যতা কি, সমযোজী বন্ধনের সংজ্ঞা এগুলি আলোচনা করেছিলাম। আজকে কয়েকটি সমযোজী যৌগের লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করে দেখাবো বা কি করে আঁকা হয় তা বলবো। বিজ্ঞানী লুইস ইলেকট্রনগুলিকে ডট হিসাবে চিহ্নিত করেছিলেন এবং সমযোজী যৌগের লুইস ডট স্ট্রাকচার দেখানোর সময় ওই সমযোজী যৌগগুলি যে যে পরমাণু দিয়ে গঠিত সেই সমস্ত পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে আমরা ডট আকারে চিহ্নিত করব। তাহলে লুইস ডট অর্থাৎ বিজ্ঞানী লুইসের মতানুসারে লুইস ডট স্ট্রাকচার আমরা অঙ্কন করব। সেক্ষেত্রে একটা ইলেকট্রনকে আমরা ডট অর ক্রস আকারে দেখাবো। তো এইভাবে একটি সহজ উদাহরণ যদি আমরা নিয়ে থাকি, ধরো হাইড্রোজেন। হাইড্রোজেনের কি কি পরমাণু রয়েছে না, হাইড্রোজেনের ক্ষেত্রে দুটি এইচ পরমাণু রয়েছে। এই হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, তাহলে এর ইলেকট্রন বিন্যাস দাঁড়াচ্ছে কি আমার K1। সেক্ষেত্রে একটি হাইড্রোজেন এবং অপর একটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। কিভাবে আবদ্ধ হবে তা দেখায়। এই হাইড্রোজেনের বাইরের কক্ষে একটি ইলেকট্রন এবং অপর একটি হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন একটি রয়েছে। তাহলে এই একটি ইলেকট্রন শেয়ার করবে, তেমনি এই হাইড্রোজেন পরমাণুও তার বাইরের কক্ষের ইলেকট্রনটি শেয়ার করবে। এর ফলে কি দেখা দেবে না, এর ফলে হাইড্রোজেন পরমাণু এবং অপর একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনগুলি পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। সেক্ষেত্রে হাইড্রোজেনের মধ্যে একটি বন্ধন আমরা লক্ষ্য করব এবং এই বন্ধনটি কি প্রকৃতির বন্ধন না, এই বন্ধনটি হচ্ছে সমযোজী বন্ধন। তেমনি আমরা যদি আরো কিছু সমযোজী বন্ধনের গঠন স্ট্রাকচার দেখে থাকি, তাহলে ধরো HCl, এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু রয়েছে। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, তাই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দাঁড়াচ্ছে K1। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, তাই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস K2L8M7। এক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষে একটি ইলেকট্রন এবং ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে এই হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন শেয়ার করবে এবং আরেকটি অপর ক্লোরিন পরমাণু তার বাইরের কক্ষে একটি ইলেকট্রন এইভাবে শেয়ার করবে। ফলে কি হবে না, হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু তাদের বাইরের কক্ষের ইলেকট্রনগুলি পরস্পরের সঙ্গে শেয়ার করার ফলে তাদের মধ্যে এক প্রকারের সমযোজী বন্ধন দেখা যাবে এবং এটি হলো সমযোজী এক বন্ধন। তেমনি আরো কিছু এক্সাম্পল যদি আমরা দেখে থাকি, ধরো CO2। এই CO2-র ক্ষেত্রে কার্বন রয়েছে এবং অক্সিজেন পরমাণু রয়েছে। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, তার ফলে K2L4 এবং অক্সিজেনের 8, K2L6। এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ কেন্দ্রে কে থাকবে। আমরা জানি যে যার যোজ্যতা বেশি তাকেই আমরা সাধারণত কেন্দ্রে রাখবো। কার্বনের এখানে ভ্যালেন্সি দেখতে গেলে 4 এবং অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন রয়েছে, 1 2 3 4, এবং অক্সিজেন পরমাণু 2টো,
তাই অক্সিজেনকে দুপাশে রাখবো। অক্সিজেনের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6। এই অক্সিজেনের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন, 1 2 3 4 5 6। তারা কিভাবে শেয়ার করবে? এইভাবে ইলেকট্রনগুলিকে শেয়ার করবে, অর্থাৎ এদের মধ্যে দ্বিবন্ধন দেখা দেবে। সি ডবল বন্ড ও ডবল বন্ড ও। এখানে কটি রয়েছে? না সমযোজী দ্বিবন্ধন। কটি দ্বিবন্ধন রয়েছে? 2টি সমযোজী দ্বিবন্ধন রয়েছে। এটি CO2 লিস্ট স্ট্রাকচার। CO2 পরে এছাড়া আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখে থাকি, ধরো H2O। H2O অক্সিজেন 8 K2L6, হাইড্রোজেন 1 K1। অক্সিজেনের ভ্যালেন্সি কিন্তু 2, হাইড্রোজেনের ভ্যালেন্সি কিন্তু 1। তাহলে এক্ষেত্রে অক্সিজেন কেন্দ্রে থাকবে এবং হাইড্রোজেন দুপাশে থাকবে। অক্সিজেনের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5 6। হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টি রয়েছে। তাহলে এরা কিভাবে শেয়ার করবে? না এরা এইভাবে ইলেকট্রনগুলিকে শেয়ার করবে। ফলে কি হবে? না অক্সিজেন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন এবং 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। এগুলিকে কি বলা হয়? না এগুলিকে বলা হয় কি? লোন পেয়ার, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এবং এদের মধ্যে কি বন্ধন দেখা গেল? না এদের মধ্যে দেখা দিল সমযোজী এক বন্ধন। এরপরে দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে লুইস ডট স্ট্রাকচার কেমন হবে। অ্যামোনিয়ার সংকেত কি? না অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। NH3-তে নাইট্রোজেন পরমাণু রয়েছে এবং সঙ্গে 3টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, ইলেকট্রন বিন্যাস আমার দাঁড়াবে কি? K2L5। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, ফলে ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে কি? K1। এক্ষেত্রে দেখো নাইট্রোজেনের ভ্যালেন্সি হাইড্রোজেনের তুলনায় বেশি, যেহেতু নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় প্রতিটি পরমাণু হয় ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন দান করে। এক্ষেত্রে নাইট্রোজেনের যেহেতু বাইরের কক্ষে 5টি রয়েছে, তাহলে 3টি ইলেকট্রন গ্রহণ করে সে নিয়নের মতন আচরণ করতে পারে। তাই নাইট্রোজেনের যোজ্যতা অনেক বেশি, হাইড্রোজেনের যোজ্যতা কম। সেক্ষেত্রে নাইট্রোজেন হবে কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম। তাহলে এরপরে দেখি কিভাবে হচ্ছে। তাহলে নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে মোট 5টি। তাহলে 5টিকে আমি লিখব কিভাবে? না 3টিকে একদমই এককভাবে বসাতে হবে। যেহেতু নাইট্রোজেনের 3টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে নাইট্রোজেন, তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের বাকি 2টি ইলেকট্রনকে আমি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে দেখাবো। বাকি আমার 3টি হাইড্রোজেনকে আমি 3টে অবস্থানে বসাবো এবং হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টি করে ইলেকট্রন রয়েছে। তাহলে এক্ষেত্রে এরা কেমনভাবে ইলেকট্রন শেয়ার করবে? না এইভাবে তারা ইলেকট্রনগুলিকে শেয়ার করবে। তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের লুইস ডট স্ট্রাকচার কেমন দাঁড়াবে? নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন পরমাণু, 1 বন্ধন হাইড্রোজেন পরমাণু, 1 বন্ধন হাইড্রোজেন পরমাণু এবং 2টি ইলেকট্রন একসঙ্গে থাকবে, যাকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার বলবো। তাহলে দেখো এক্ষেত্রে এই NH বন্ধন, NH বন্ধন এবং NH বন্ধন এই 3টি কিন্তু সমযোজী এক বন্ধন। আমরা জানি যে একটি বন্ধন মানে সেখানে 2টি ইলেকট্রন থাকে। তাহলে অতএব এখানে 2টি ইলেকট্রন একসঙ্গে হয়েছে তাই এক বন্ধন, এখানেও 2টি ইলেকট্রন একসঙ্গে হয়েছে তাই এক বন্ধন, এখানেও 2টি ইলেকট্রন একসঙ্গে হয়েছে তাই এক বন্ধন। এটি গেল অ্যামোনিয়ার গঠন। এরপরে আমরা কিছু জৈব যৌগের লুইস ডট স্ট্রাকচার দেখি। সেক্ষেত্রে প্রথম লুইস ডট স্ট্রাকচার বলি কি? CH4। CH4 এর কেন্দ্রীয় পরমাণু কার্বন
এবং বাকি 4টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1 এবং কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6। তাহলে এক্ষেত্রে K2L4, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 1 তাই K1। তাহলে এর CH4 এর লুইস ডট স্ট্রাকচার কেমন হবে আমরা দেখে নিই। কার্বনের বাইরের কক্ষে 4টি পরমাণু রয়েছে, 4টি ইলেকট্রন রয়েছে, 1 2 3 4। হাইড্রোজেন 4টি রয়েছে, H H H H। হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে 1 1 1 1 1। এক্ষেত্রে এরা ইলেকট্রনগুলিকে শেয়ার করবে। কিভাবে শেয়ার করবে? এইভাবে শেয়ার করবে। খেয়াল করে দেখো, কোনো পরমাণুই কিন্তু ইলেকট্রন সম্পূর্ণভাবে কেউ কাউকে দিচ্ছে না বা নিচ্ছেও না। এক্ষেত্রে তারা কি হচ্ছে না, শেয়ার করা, অর্থাৎ এও ইলেকট্রন দিচ্ছে এবং এও ইলেকট্রন দিচ্ছে। ফলে এই মিথেন পরমাণুর লুইস ডট স্ট্রাকচার দাঁড়াবে CH H H এবং যৌগটি হচ্ছে সমযোজী যৌগ এবং এক্ষেত্রে প্রতিটি বন্ধনই সমযোজী এক বন্ধন। এটিও সমযোজী এক বন্ধন, এটিও সমযোজী এক বন্ধন, এটিও সমযোজী এক বন্ধন, এটিও সমযোজী এক বন্ধন। এটি গেল CH4। CH4 এর পরে আসি আমরা C2H4। অর্থাৎ CH4 এর নাম ছিল কি না, CH4 এর নাম আমরা জানি মিথেন। C2H4 এর নাম কি না, C2H4 এর নাম আমরা জানি কি ইথিলিন, যদিও তোমরা এটি অর্গানিক কেমিস্ট্রিতে ভালো করে জানবে। কার্বন, তাহলে কার্বন আমি সরাসরি দেখাচ্ছি, কার্বন কার্বন বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে কার্বনের। তাহলে 1 2 3 4 1 2 3 4। হাইড্রোজেন টোটাল রয়েছে 4টি। তাহলে প্রতিটি কার্বনের ভাগে হাইড্রোজেন পড়বে দুটি দুটি করে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এক্ষেত্রে হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন। এবং এরা কিভাবে ইলেকট্রনগুলি শেয়ার করবে? এইভাবে এরা ইলেকট্রনগুলিকে শেয়ার করবে। তাহলে আবার ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনের যে শেয়ার হলো, তারপরে কিভাবে তাদের যৌগটি গঠন হবে দেখাচ্ছি। সি ডাবল বন্ড সি, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এখানে খেয়াল করে দেখো, মোট 4টি ইলেকট্রন ছিল, 4টি ইলেকট্রন শেয়ার হয়েছে। তাহলে এক্ষেত্রে এখানে যে বন্ধনটি হয়েছে এটি হলো সমযোজী দ্বিবন্ধন। কিন্তু এগুলি কিন্তু সমযোজী এক বন্ধন, এটিও সমযোজী এক বন্ধন, এটিও সমযোজী এক বন্ধন, এটিও সমযোজী এক বন্ধন। এটি গেল C2H4। C2H4 এর পরে আসি আমরা C2H2। C2H2 C2H2 এর ক্ষেত্রে কার্বন কার্বন। আগে এরপরে বলি C2H2 এর ক্ষেত্রে, অর্থাৎ অ্যাসিটিলিন। C2H2 এর ক্ষেত্রে কার্বন দুটি, অর্থাৎ C এবং C, এবং দুটি হাইড্রোজেন পরমাণু। এক্ষেত্রে প্রতিটি হাইড্রোজেন পরমাণু প্রতিটি কার্বনের ভাগে যাবে। তাই একটি কার্বন পরমাণুর রেসপেক্টে একটি হাইড্রোজেন পরমাণু এবং অপর কার্বন পরমাণুর রেসপেক্টে আরেকটি হাইড্রোজেন পরমাণু। এবং কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন রয়েছে, 3টি ইলেকট্রনকে একসঙ্গে রেখেছি এবং অপর একটি ইলেকট্রনকে আলাদা রেখেছি। এক্ষেত্রেও ঠিক একই ঘটনা, এবং হাইড্রোজেন পরমাণু দুটিকেও পাশাপাশি রেখেছি। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটি ইলেকট্রন এবং এই হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষে একটি ইলেকট্রন। এরা যখন ইলেকট্রনগুলি পরস্পর শেয়ার করবে, অর্থাৎ পরস্পর যখন ইলেকট্রনগুলি একসঙ্গে আসার চেষ্টা করবে, তখন এরা সমযোজী বন্ধন সৃষ্টি করবে। এক্ষেত্রে কার্বনের 3টি ইলেকট্রন এবং এই কার্বনের 3টি ইলেকট্রন পরস্পরের সঙ্গে শেয়ার হবে, অর্থাৎ ইলেকট্রনগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। ফলে এক্ষেত্রে কার্বনের মধ্যে একটি ত্রিবন্ধন লক্ষ্য করা যাবে এবং কার্বন হাইড্রোজেনের মধ্যে এক বন্ধন লক্ষ্য করা যাবে। অর্থাৎ এটি হলো সমযোজী ত্রিবন্ধন, কিন্তু এটি সমযোজী এক বন্ধন। ঠিক তেমনি আমরা যদি অ্যামোনিয়া
যদি আমরা N2-র ক্ষেত্রে দেখি, তাহলে N2-র ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু বাইরের কক্ষে 5টি ইলেকট্রন রয়েছে, K2L5, ফলে নাইট্রোজেন এবং অপর নাইট্রোজেন পরমাণু এইভাবে তিনটি ইলেকট্রন একসঙ্গে থাকবে এবং বাকি দুটি ইলেকট্রন একসঙ্গে থাকবে। তাহলে এই ক্ষেত্রে এরাও এইভাবে শেয়ার করবে, ফলে নাইট্রোজেন পরমাণুর লুইস ডট স্ট্রাকচার দাঁড়াবে N ট্রিপল বন্ড N। অর্থাৎ এটি কেমন? এটি হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। এরপরে আমি অসমযোজী বন্ধন সম্পর্কে একটু ধারণা দিই, যদিও অসমযোজী বন্ধন তোমাদের সিলেবাসের মধ্যে নেই। অসমযোজী বন্ধন অসমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রথমে তোমাকে জানতে হবে যে অসমযোজ্যতা বলতে কি বোঝায়। অসমযোজ্যতা বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি অসমযোজ্যতা হলো এক প্রকার বিশেষ ধরনের সমযোজ্যতাই। রাসায়নিক সংযোগে অংশগ্রহণকারী দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণুর একজোড়া ইলেকট্রন যোগান দিলে ও উভয় পরমাণু সেই ইলেকট্রন জোড় ব্যবহার করে অষ্টক পূর্ণ করলে পরমাণু দুটি পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার যে ক্ষমতা লাভ করে তাই হলো অসমযোজ্যতা। আর এই অসমযোজ্যতার ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে অসমযোজী বন্ধন বলে। এই অসমযোজী বন্ধনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে একটি পরমাণু হবে দাতা এবং অপর পরমাণু হবে গ্রহীতা। তবে অসমযোজী বন্ধনের গঠনের কিছু শর্ত রয়েছে। সেই শর্তের মধ্যে প্রধান শর্ত হলো যে দুটি পরমাণুর মধ্যে যে পরমাণুটি দাতা পরমাণু হবে, অর্থাৎ দাতা পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, অর্থাৎ লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে। তোমরা লক্ষ্য করেছিলে যে অ্যামোনিয়ার লুইস ডট স্ট্রাকচারে হাইড্রোজেন 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 একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ছিল এবং সেখানে আমি ডিনোট করেছিলাম এলপি হিসেবে। 2 নম্বর শর্ত কি না, 2 নম্বর শর্ত হচ্ছে যে পরমাণুটি গ্রহীতা হবে তার ক্ষেত্রে একটি ইলেকট্রন শূন্য কক্ষক থাকতে হবে, অর্থাৎ গ্রহীতা পরমাণুর ইলেকট্রন শূন্য কক্ষক থাকতে হবে। অর্থাৎ যে কক্ষকটি থাকবে সেই কক্ষে ইলেকট্রন শূন্য, অর্থাৎ ইলেকট্রন থাকা চলবে না। এবং 3 নম্বর শর্ত, দাতা পরমাণুর ইলেকট্রন জোড় গ্রহীতা পরমাণুতে সম্পূর্ণভাবে স্থানান্তরিত হবে না, বরং দাতা ও গ্রহীতা উভয় পরমাণুর ওই ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করবে। তাহলে একটি উদাহরণের সাহায্যে দেখায় যে এমন একটি যৌগের উদাহরণ দিচ্ছি যেখানে সমযোজী, অসমযোজী এবং আয়নীয় 3 প্রকারের বন্ধন লক্ষ্য করা গেছে। ধরো NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, আমরা প্রায়শই একে নিশাদল হিসাবে চিনি। এই অ্যামোনিয়াম ক্লোরাইড বা NH4Cl এর লুইস ডট স্ট্রাকচার কেমন হবে দেখাই। নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এক্ষেত্রে নাইট্রোজেনের যে 3টি ইলেকট্রন এবং হাইড্রোজেনের 1টি করে ইলেকট্রন ছিল, তারা পরস্পরের সঙ্গে শেয়ার করে অ্যামোনিয়া অণু গঠন করেছিল এবং বাকি ছিল একটি লোন পেয়ার। তাহলে এই লোন পেয়ার অপর একটি H+ আয়নকে দান করবে। ফলে এক্ষেত্রে টোটাল মেকানিজমটা কি দাঁড়ালো
NH 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 H। এক্ষেত্রে এটি হলো অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধনকে একটি তীর চিহ্ন দ্বারা ডিনোট করা হয়, অসমযোজী বন্ধনকে। তাহলে NH4Cl এর স্ট্রাকচার কেমন দাঁড়াবে? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটি কোঅর্ডিনেট করেছে, তাহলে এর টোটাল পজিটিভ চার্জ এবং Cl মাইনাস, ফলে এদের মধ্যে আয়নীয় বন্ধন হলো। অর্থাৎ এটি হলো আয়নীয় বন্ধন, এটি হলো অসমযোজী বন্ধন, এবং বাকি যে তিনটি বন্ধন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনগুলি হয়েছে, এই বন্ধনগুলি হলো সমযোজী বন্ধন। এছাড়াও আরো কিছু এক্সাম্পল রয়েছে, HCN, KCN, etc. etc. এরপরে আসছি কোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্থাৎ সমযোজী যৌগের ধর্ম বা বৈশিষ্ট্য। প্রথমেই আসি ভৌত অবস্থা, অর্থাৎ সমযোজী যৌগগুলির ভৌত অবস্থা কেমন হবে। সমযোজী যৌগগুলি সাধারণত একক অনুরূপে অবস্থান করছে, তাই অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কিন্তু কম। তাহলে আকর্ষণ বল এদের ক্ষেত্রে কম। যেহেতু আকর্ষণ বল কম, তাই সাধারণ উষ্ণতা ও চাপে এরা সাধারণত গ্যাসীয়, তরল বা কোমল কঠিন হয়ে থাকে। অর্থাৎ এদের ভৌত অবস্থা কি হবে? গ্যাসীয়, তরল অবস্থা লিকুইড স্টেট, অথবা সফট সলিড কোমল কঠিন হতে পারে। ভৌত অবস্থার পরে আসি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। সমযোজী যৌগগুলির অণুগুলির মধ্যে যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বল যথেষ্ট কম বা দুর্বল, তাই অণুকে অপর অণু থেকে পৃথক করতে বেশি শক্তির প্রয়োজন হয় না। তাই দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গঠন বিশিষ্ট বৃহদাকার কয়েকটি সমযোজী কঠিন পদার্থ ছাড়া অন্যান্য সমযোজী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। অর্থাৎ এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সর্বদা কম হয়। 3 নম্বর পয়েন্টে আসি তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা। সমযোজী যৌগের অণুগুলি দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না, তাই দ্রবীভূত বা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না। তবে ব্যতিক্রম কিছু রয়েছে, যেমন হাইড্রোজেন ক্লোরাইড HCl। তাহলে এমনি তড়িৎ পরিবাহিতা, সমযোগের তড়িৎ পরিবাহিতা যদি দেখা যায়, তাহলে এরা জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় দ্রবীভূত হয় না বা বিয়োজিত হয় না, তাই এরা তড়িৎ পরিবহন করে না। তাহলে এরা তড়িৎ পরিবহন করে না। কিন্তু ব্যতিক্রম উদাহরণ হিসেবে যদি HCl ধরি, HCl জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে H3O প্লাস আয়ন এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করে, এবং এই আয়নগুলি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহনে সাহায্য করে। অথচ HCl সমযোজী যৌগ। 4 নম্বর আসি দ্রাব্যতা।
সমযোজী যৌগগুলি সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, অর্থাৎ অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। লাইক ডিজবস লাইক মতবাদ অনুযায়ী ধ্রুবীয় পদার্থগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে এবং অধ্রুবীয় পদার্থগুলি সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। যেমন সমযোজী যৌগ সাধারণত কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত হয়, কিন্তু ধ্রুবীয় দ্রাবক জলে দ্রবীভূত হয় না। তাহলে CCl4 একটি অধ্রুবীয় দ্রাবক। তাই সমযোজী যৌগগুলি CCl4 দ্রবীভূত হতে পারবে, কিন্তু জলে দ্রবীভূত হতে পারবে না। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন চিনি, যা কিন্তু জলে দ্রবীভূত হয়। তার কারণ হচ্ছে চিনিতে OH এবং CHO গ্রুপ থাকায় এগুলি হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম হয় জলের সঙ্গে, তাই এরা জলে দ্রবীভূত হয়। তেমনি গ্লুকোজের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে থাকে। 5 নম্বর পয়েন্ট ধরি, রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। সমযোজী যৌগের অনুমধ্যস্থ শক্তিশালী সমযোজী বন্ধন থাকার ফলে সমযোজী বন্ধনকে ভাঙতে যথেষ্ট পরিমাণ শক্তি এবং সময়ের প্রয়োজন। তাই সমযোজী যৌগগুলির রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ যথেষ্ট ধীরে ঘটে এবং যেহেতু সমযোজী যৌগগুলি কোনো আয়নের সমন্বয়ে গঠিত নয়, তাই এরা জলীয় দ্রবণে আয়নে বিজিত হয় না। তাই আয়নে যেহেতু বিজিত হয় না, তাই এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ কিন্তু কম হয়। এছাড়া এদের মধ্যে সমযোজী বন্ধন থাকার ফলে যেহেতু সমযোজী বন্ধনগুলি শক্তিশালী, তাই এদের রাসায়নিক বিক্রিয়ার গতিবেগও কিন্তু কম হয়। 6 নম্বর হচ্ছে বন্ধনের অভিমুখ। দুটি পরমাণুর যে পারমাণবিক কক্ষক রয়েছে, ওই পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। পারমাণবিক কক্ষকগুলি কিন্তু নির্দিষ্ট দিকে ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে। তাই সমযোজী যৌগগুলি একটি নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকারও থাকে এবং একটি বন্ধনে এবং সমযোজী বন্ধনগুলির একটি নির্দিষ্ট অভিমুখও থাকে। তাহলে অর্থাৎ সমযোজী বন্ধনের একটি নির্দিষ্ট অভিমুখ আছে। সমবয়বতা আসি শেষ পয়েন্ট, সমবয়বতা অর্থাৎ আইসোমারিজম। সাধারণত জৈব যৌগের ক্ষেত্রে আমরা আইসোমারিজম দেখে থাকি। এটি আমরা মাধ্যমিকের ক্লাস 10-এর একদম শেষ চ্যাপ্টারে পড়ব। তো সমবয়বতা কি না, যে বৈশিষ্ট্যের প্রভাবে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন গঠন সংকেত বিশিষ্ট 2 বা ততোধিক সমযোজী যৌগের অস্তিত্ব দেখা যায়, তাকে সমযোজী যৌগের সমবয়বতা বলা হয়। তো এরকম কিছু সমযোজী যৌগের সমবয়বতা যদি লক্ষ্য করা যায়, আমরা একটি উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো C2H6O, এর আমরা দুটি সমবয়বতা পাব। কেমন? CH3 CH2OH। তেমনি আবার একটি সমবয়ব পাব CH3O CH3। এটি অ্যালকোহল জাতীয় কম্পাউন্ড আর এটি ইথার জাতীয় কম্পাউন্ড। অতএব সমযোজী যৌগের সমবয়বতা ধর্ম লক্ষ্য করা যায়। তোমাদেরকে আগে আয়নীয় যৌগের ধর্ম বলেছি এবং আজকে সমযোজী যৌগের ধর্ম বললাম। আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্য এই ধর্মগুলি থেকে তোমরা করতে পারবে। এখানে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন ক্লাস 10-এর যে চ্যাপ্টারে রয়েছে তা শেষ করলাম। পরবর্তী যে চ্যাপ্টারে রয়েছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, সেটি পড়ানোর চেষ্টা করব। তোমরা প্রত্যেকে ভিডিওটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী
পড়ানোর বিষয়গুলি পাওয়ার জন্য।